সময় কি তাড়াতাড়ি উড়ে যায়। আমার যে ঘটনা সেটা ঘটেছিল 6 বছর আগে। 6টা বছর। অথচ আমার প্রতিটি খুঁটি নাটি ঘটনা এখনো মনে আছে। আমার বাড়ি ময়মনসিংহ। 2006 সালে এইচএসসি পরীক্ষা শেষ হয়। আমার ইচ্ছে ছিল ঢাকার কোনো একটা ভালো ইউনিভার্সিটিতে পড়বো, তাই শহরে এসে মোহাম্মদপুর এলাকার একটা মেসে উঠলাম। আমি এখানেই থাকতাম আর একটা ইউনিভার্সিটি ভর্তি কোচিং করতাম। দুর্ভাগ্যবশত আমি সে বছর কোথাও চান্স পেলাম না। মন মরা হয়ে ময়মনসিংহ ফিরে আসতে হলো, কিন্তু হাল ছাড়লাম না। পরের বছর আবার পরীক্ষা দিলাম আর আল্লাহর রহমতে আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেলাম। এবছরও যখন থাকতে এলাম উঠলাম একই মেসে। আবার এখানে জায়গা খালি পেয়ে খুশি হয়েছিলাম। এখানে মানুষজনকে তো আমি চিনতাম, নতুন জায়গায় যাবার ঝামেলা পোহাতে হলো না। মেসটা বেশি বড় ছিল না, দরজা খুলেই ডাইনিং রুম। মেইন দরজা ডাইনিং রুমের যে পাশের দেয়ালে, সে দেয়ালে আরেকটা রুমের দরজা। বাইরে থেকে ঢোকার পর ডান দিকে একটা জানালা, কিন্তু সে জানালার ঠিক বাইরে একটা বিল্ডিং থাকার কারণে ঘরে দিনের আলো ঢুকত না। উল্টো দিকের দেয়ালে ছিল দুটো রুমের দরজা, বাঁ পাশের দেয়ালে কিচেন আর একটা বাথরুমের দরজা। মোট কথা হচ্ছে সব ঘর থেকে ডাইনিং রুমটা স্পষ্ট দেখা যেত। মেসটা যে বিল্ডিং এ, সেটাকে চারপাশ থেকে ঘিরে রেখেছিল অনেকগুলো বিল্ডিং, তাই দিনের বেলাও লাইট জ্বালিয়ে রাখতে হতো, না হলে সবকিছু অন্ধকার হয়ে থাকে। এমনিতে মেসের 3টা ঘরে আমরা 6 জন থাকার কথা, কিন্তু সব সময় দেখা যেত কারো না কারো গেস্ট এসেছে। তখন আমরা পালা করে মেঝেতে ঘুমাতাম। আমার যে রুমমেট ছিল সে অধিকাংশ সময় থাকতো না, আমার একাই থাকতে হতো ঘরে। ঘটনাটা ঘটে 2009 সালে। তখন তো বেশ কিছুদিন ধরে ঢাকায় থাকছি, সবই চেনা হয়ে গেছে। ক্লাস শেষ হয়ে যেত বিকাল 3:30টার দিকে, কিন্তু বাস ধরে মেসে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যেত। সে সময় মেস চুপচাপ থাকতো, কারণ বেশিরভাগ মানুষ সাধারণত তখন ঘুমিয়ে থাকতো। আমিও আমার রুমে ঘুমাতাম, না হলে গান শুনতাম। যেদিনের কথা বলছি সেদিন মেসের সবাই গিয়েছিল এয়ারপোর্টে। আমাদের মেসের এক মেম্বার বিদেশ চলে যাচ্ছিল, সবাই তাকে বিদায় জানাতে গিয়েছিল। আমাকেও যেতে বলেছিল, কিন্তু আমি এত ক্লান্ত ছিলাম যে মানা করে দিলাম। তাছাড়া যে যাচ্ছে তার সাথে আমার মতো ভালো পরিচয়ও ছিল না। সবাই চলে যাবার পর আমার খেয়াল হলো যে 2 বছর ধরে এখানে আছি, কিন্তু এইভাবে সম্পূর্ণ একা আগে কোনোদিন থাকিনি। মাগরিবের আজান পড়তে পড়তে তখন আধা ঘন্টার মতো বাকি। আমি ঘুমাতে চাইলাম না, কারণ সামনে পরীক্ষা ছিল। ঘুমালে শুধু শুধু সময় নষ্ট, বাইরেও যেতে ইচ্ছে করছিল না। তাই শুয়ে শুয়ে আমার তখনকার প্রেমিকা, এখনকার স্ত্রী, তার সাথে কথা বলছিলাম। আমার ঘরের লাইট বন্ধ ছিল, পুরো বাসায় শুধু ডাইনিং রুমের আলো জ্বলছিল। আমি যেখানে শুয়েছিলাম সেখান থেকে ডাইনিং রুমের অনেকখানি দেখা যায়। আমার বিছানা এমন ভাবে পাতা যে ডাইনিং এর দরজার দিকে আমার মাথা থাকে। ডাইনিং রুমের আলো আমার ঘরের দেয়ালে এসে পড়ছিল। আলোর সামনে দিয়ে কোনো পোকা উড়ে গেলেও তার ছায়া আমার দেয়ালে দেখতে পাচ্ছিলাম। কথা বলতে বলতে বিদ্যুৎ চলে গেল, অন্ধকারে ডুবে গেল পুরো ঘর। আমি ঘরে মোমবাতি রাখার প্রয়োজন মনে করিনি, কারণ কারেন্ট চলে গেলে সাধারণত আমরা সবাই অন্ধকারে বসেই আড্ডা মারতাম। কিন্তু এখন অন্ধকারে একা একা আমার কেমন যেন অস্বস্তি লাগতে শুরু করলো। চেষ্টা করলাম ফোনের দিকে মনোযোগ দিতে, কিন্তু সেটাও করতে পারছিলাম না ঠিকভাবে। আনুমানিক 5 মিনিট পর মাথার পেছনে আলো জ্বলে উঠল। যাক, বাঁচা গেল। আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ভাবলাম গোসল করলে হয়তো ভালো লাগবে, কিন্তু ফোন রেখে বাথরুমে যাবার পর আমার বিরক্তি বাড়ল। পানি নেই। ভাবলাম বিদ্যুৎ চলে গেছে,
হয়তো এখন এসছে যেহেতু কিছুক্ষণ পর বাড়িওয়ালা পানির পাম্প ছাড়বে। বালতিতে এখন যেটুকু পানি আছে সেটা দিয়ে গোসল করা সম্ভব না। বাড়িওয়ালাকে মনে মনে কিছুক্ষণ গালি দিয়ে রুমে ফিরে এলাম। এসে বিছানায় হেলান দিয়ে শোয়া থাকলাম। এমন ভাবে ছিলাম যে আমার শরীর ছিল মেঝেতে আর আমার মাথা ছিল বিছানায়। চোখে ডাইনিং রুমের আলো লাগছিল বলে মাথা বাঁ দিকে কাত করে রেখেছিলাম। এভাবে কিছুক্ষণ কথা বললাম। খুব বেশি সময় নয়, 2 কি 3 মিনিট হবে। হঠাৎ আমার মনে হলো আমার শরীরের নিচে ভেজা ভেজা লাগছে। প্রথমে পাত্তা দিলাম না, কিন্তু অনুভূতিটা যাচ্ছিল না কিছুতেই। হাত দিয়ে দেখতে পেলাম আসলেই আমার শরীরের নিচে পানি জমেছে, হালকা গরম পানি। পানি এলো কোথা থেকে? আমি মাথা ফেরালাম। চোখ পড়ল ডাইনিং রুমের দিকে। সাথে সাথে একটা চিৎকার আমার গলা পর্যন্ত এসে আটকে গেল। ডাইনিং রুমে একটা চৌকি দেখা যাচ্ছে, তার উপর শুয়ে আছে একজন মহিলা। মহিলার গলা পর্যন্ত চাদরে ঢাকা, চোখ দুটো বন্ধ, মাথার কালো চুলে জায়গায় জায়গায় সাদা সাদা ছোপ। চাদর, চৌকি, মহিলার চুল সবকিছু পানিতে ভেজা। মহিলার মুখ আর কাল বেয়ে অনবরত পানি পড়ছে, সারা ফ্লোর ভিজে গেছে পানিতে। সেই পানি এসে আমার শরীরে ঠেকেছিল। আতঙ্কে আমার শরীর অবশ হয়ে আসছিল, কিন্তু মাথা কাজ করছিল তখনও। বুঝলাম আমার সামনে যে দৃশ্যটা দেখছি সেটা কোনো লাশকে গোসল করানোর দৃশ্য। মনে হচ্ছিল গোসল করানো শেষ, এখন লাশকে দাফন করানো হবে। আমি অসহায়ের মতো তাকিয়েছিলাম। কি করা উচিত কিছুই বুঝতে পারছিলাম না। একটা মৃদু চাপা শব্দ আসছিল আমার কানে, যেন অনেক দূরে কেউ কাঁদছে আর বিলাপ বকছে। ধীরে ধীরে শব্দটা আরো স্পষ্ট হতে লাগলো, আরো কাছে আসতে লাগলো। আমি অসহায় হয়ে বসেছিলাম, হাত পা নাড়াবার ক্ষমতা ছিল না। এক দৃষ্টিতে তাকিয়েছিলাম লাশটার দিকে। হঠাৎ আমার মনে হলো কান্নার শব্দটা লাশ থেকেই আসছে। লাশটা থেকে থেকে কেঁপে উঠছে, আর সাথে কান্নার শব্দ আরো প্রকট হচ্ছে। আমার চোখে পানি চলে এসেছিল। এই উন্মাদ আতঙ্ক থেকে মুক্তি পাবার জন্য, অচেতন হবার জন্য প্রার্থনা করছিলাম, কিন্তু আমি জ্ঞান হারালাম না। লাশের কাঁপুনি বাড়তে লাগলো। একটা সময় মনে হলো লাশের পুরো শরীর দুমড়ে মুচড়ে যাচ্ছে, সেই সাথে কান্নায় কেঁপে উঠেছে পুরো বাড়ি। আমি তার মধ্যে ভাবতে লাগলাম, আমি বোধহয় দুঃস্বপ্ন দেখছি, না হলে হ্যালুসিনেশন হচ্ছে। নিজেকে জাগিয়ে তুলবার জন্য জোরে জোরে মেঝেতে খুশি মারলাম। হাতে ব্যথা পেলাম ঠিকই, কিন্তু সামনের দৃশ্যে কোনো পরিবর্তন এলো না। এটা কোনো স্বপ্ন নয়। আমার এখান থেকে পালানো দরকার, কিন্তু কিভাবে পালাবো? বাসা থেকে বের হবার একটাই পথ, যে পথ আটকে রেখেছে লাশটা। আমার যত দোয়া দরুদ জানা ছিল সব জপতে লাগলাম। লাশটা মাথা ফিরিয়ে আমার দিকে তাকালো। শুনেছি এরকম অতি প্রাকৃত ঘটনাগুলোতে যেসব চেহারা দেখা যায় সেগুলো খুবই ভয়ঙ্কর হয়, কিন্তু এই লাশটার চেহারা তেমন মনে হলো না। আমি খুব দুঃখ ভারাক্রান্ত একটা চেহারা দেখতে পেলাম। তার চোখ দিয়েও পানি পড়ছিল। করুণ অভিব্যক্তি দেখে মনে হচ্ছিল আমাকে কিছু একটা বলতে চায়। আমার গলা দিয়ে তখনও চিৎকারটা বের হয়নি। আমি ঠিক করলাম আর সম্ভব নয়, আমার যেভাবেই হোক এখান থেকে পালাতেই হবে, নইলে এই বদ্ধ ঘরেই আমার জীবনের শেষ দিন হবে আজ। আমার পরনের জিন্সের প্যান্ট ভিজে ভারী হয়ে গেছে। আমি সেটা উপেক্ষা করে আস্তে আস্তে উঠে দাঁড়ালাম। ধীরে ধীরে 2 কদম ফেলে আমার ঘরের দরজার কাছে এলাম, তারপর এক ছুট লাগালাম মেইন দরজার দিকে। আমি চৌকিটাকে
এক লাফে পাশ কাটিয়ে গেলাম। মেইন দরজার কাছে এসে একবার পেছন দিকে ফিরে তাকালাম, দেখি লাশটা চৌকিতে উঠে বসার চেষ্টা করছে। আমি ছট করে সামনে তাকালাম, আবার মেইন দরজার হাতল ধরে ঘোরাতে যাব, এমন সময় হঠাৎ পেছন থেকে একটা টান অনুভব করলাম, যেন কেউ আমার টি শার্ট ধরে টানছে। আমি আর পারলাম না, ফুসফুসে যতটুকু দম ছিল সবটুকু দিয়ে চিৎকার করে উঠলাম। আছড়ে পড়লাম মেঝেতে। মনে হচ্ছিল পানিতে ডুবে যাচ্ছি। আমার নাক, কান সব দিক দিয়ে গরম পানি ঢুকে পড়ছে। যখন জ্ঞান ফিরল তখন আমি বিছানায়। আমাকে ঘিরে আছে মেসের অন্যান্য মেম্বাররা। তারা জানালো ফিরে এসে আমাকে মেঝেতে লুটিয়ে পড়া অবস্থায় পেয়েছে তারা। তখনও কারেন্ট ছিল না। আমার পরনের সব কাপড় ছিল ভেজা, কিন্তু শুধু আমি আর মেঝেতে যেখানে পড়েছিলাম সে জায়গা বাদে পুরো বাসার সব জায়গা ছিল খটখটে শুকনো। মাঝরাত্রিরে একটা কর্কশ গলার আওয়াজে ঘুম ভাঙল। এই ওঠ, উঠে পড়। হাত খোলা চোখে অনুভব করলাম রোগা লিকলিকে লোকটা সামনে দাঁড়িয়ে। গত দুদিন ধরে ওরা আমায় কিচ্ছু খেতে দেয়নি। শরীরে শক্তির ছিটে ফোটাও নেই। উঠে বসা তো দূরের কথা, চোখ তুলে তাকাতেও ভীষণ কষ্ট হচ্ছে। সারা শরীরে তীব্র যন্ত্রণা আমাকে কুরে কুরে খাচ্ছে। এমন সময় পিঠে একটা সজোরে লাথি অনুভব করলাম। আর্তনাদ করার শক্তিও আমার ছিল না। ভাঙা ভাঙা কণ্ঠে বললাম, পানি। ওরা আমার সামনে একটা খাবারের থালা ঠেলে দিয়ে বলল, নে চুপচাপ খেয়ে নে, যদি আবার চেঁচামেচি করস সোজা মাথায় গুলি করে দেব। খাবার জন্য ওরা আমার হাত আর মুখের বাঁধনটা খুলে দিয়েছে। বেটে লোকটা আমার মাথায় পিস্তলটা ঠেকিয়ে রাখলো। থালায় থাকার মধ্যে আছে একটা পোড়া রুটি আর একটুখানি তরকারি। আমি এসব খাইতে পারবো না, আমি বাড়ি যাব, অস্থির কণ্ঠে বলে উঠলাম। ওরে কে আসিস, রাজার পুতের জন্য পোলাও মাংস নিয়ে আয়, আর হ্যাঁ স্পেশাল বিরিয়ানি আনতে বলিস না। বলেই অট্ট হাসিতে ফেটে পড়ল অন্যরা। ওদের হাসির শব্দ আমার বুকে হাতুড়ির মতো আঘাত করতে লাগলো। প্রচন্ড খিদের চোটে ওই পোড়া রুটি আমার কাছে অমৃত মনে হতে লাগলো। বড় বড় কামড়ে ওটাকে পাগলের মতন ছিঁড়ে খেতে শুরু করলাম আমি। রুমটা বাইরে থেকে লক করে দিয়ে চলে গেল অপহরণকারীর দল। রুমের ভেতরকার খুটখুটে কালো অন্ধকার যেন আমাকে চাপটে ধরে আমার শ্বাস রোধ করে দেওয়ার নেশায় মেতেছে। এখানে আমার একমাত্র সঙ্গী কিছু নেই দিয়ে দূরের দল আর দেয়ালে বসে থাকা দু একটা টিকটিকি। নীলিমার মুখটা খুব মনে পড়ছে। ও কি আজও আমার জন্য না খেয়ে জেগে বসে আছে, নাকি আমার জন্য অপেক্ষা করতে করতে না খেয়ে ঘুমিয়ে পড়েছে? এসব ভাবতে ভাবতে কখন সে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছে বুঝতেই পারিনি। পরদিন সকালে ঘুম ভাঙল। ওদের সর্দার আবার আমাকে জেরা করতে শুরু করলো। ওদের প্রশ্নের কোনো উত্তর না দেয়ায় আবারও বেধড়ক মারধর করতে শুরু করলো আমায়। আমার শীর্ণ শরীর আর এই অত্যাচার সহ্য করতে পারছে না। এক সময় নির্যাতনের শেষ সীমায় পৌঁছে গেল ওরা। আমার বাঁ হাতের বুড়ো আঙুলের নখটা উপড়ে ফেলল। এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারলাম না। আমি আবার জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরে এলো কয়েক মিনিট হতবাক হয়ে রইলাম, কিছুই মনে করতে পারছি না। তারপর শরীরের নিচে মাটির স্পর্শ অনুভব করলাম আমার হাত পায়ের বাঁধনগুলো আর নেই। মাথার উপর উঁচু উঁচু বৃক্ষরাজি, তাদের উচ্চতা ঠিক কোথায় গিয়ে ঠেকেছে আমি বুঝতে পারি না। গাছের ডালপাতার ফাঁক ফোঁকর দিয়ে একটু আধটু আকাশ দেখা যায়, আশেপাশে অজস্র ঝোপঝাড়। কিন্তু এখন কি ভোর নাকি সন্ধ্যা বুঝতে পারছি না। মোবাইল ফোনটা তো অপহরণকারীরা বহু আগে কেড়ে নিয়েছে। কটা বাজে
তা বোঝার উপায় নেই। কিন্তু আমি এখানে জঙ্গলের মধ্যে কিভাবে এলাম? ভয়ে বিস্ময়ে তাড়াহুড়ো করে উঠে বসলাম আমি। তাহলে জ্ঞান হারাবার পর কি ওরা আমাকে মৃত ভেবে এই ঘন জঙ্গলে ফেলে দিয়ে গেল? এখন আমি এখান থেকে বেরোবো কি করে? দিনের আলো ক্রমশ কমে আসতে লাগলো। আমার আর বুঝতে বাকি রইল না এখন সন্ধ্যা, আর কিছুক্ষণের মধ্যে অন্ধকার রাত নেমে আসবে। আজ বোধহয় আর শেষ রক্ষে হবে না। হিংস্র জন্তু জানোয়ারের হাতেই হয়তো এই জীবনের সমাপ্তি লেখা আছে। না, এখনই হাল ছেড়ে দিলে চলবে না। শরীরের শেষ রক্তবিন্দু অবশিষ্ট থাকা পর্যন্ত আমাকে এখান থেকে বের হওয়ার চেষ্টা করেই যেতে হবে। হাঁটা শুরু করলাম। পাখিরা সব সন্ধ্যের মুখে বাড়ি ফিরছে, আর প্রচন্ড শব্দে কিচিরমিচির জুড়ে দিয়েছে, যেন আমাকে আসন্ন বিপদের আভাস দিচ্ছে। আমার বিপদে প্রকৃতি যেন অস্থির হয়ে উঠেছে। অন্ধকারে পথ হারা পথিকের মতো এগিয়ে যেতে লাগলাম আমি। হঠাৎ আমার ঘাড়ের ওপর কিছু একটা এসে পড়ল। ডালপালা হবে হয়তো। আমি সেটাকে হাত দিয়ে এক ঝটকায় নিচে ফেলে দিলাম। জিনিসটা আমার পায়ের কাছে এসে পড়তেই শিউরে উঠলাম আমি। ধবধবে সাদা রঙের মাঝারি আকারের একটা সাপ আমার পায়ের কাছে পড়ে আছে। আমি ভয় পেয়ে ওটাকে একটা ছোট পাথর ছুঁড়ে মারলাম। তাতে সাপটা আরো ক্ষিপ্র হয়ে ফনা তুলে দাঁড়ালো। আমি আমার শীর্ণ শরীর নিয়ে যতটা সম্ভব ছুটতে শুরু করলাম, কিন্তু দুপাশে দাঁড়িয়ে থাকা বৃক্ষরাজি যেন ডালপালা ছড়িয়ে ক্রমশ আমার চলার পথকে আরো সংকীর্ণ করে দিচ্ছে। ঝোপঝাড় ক্রমশ ঘন হচ্ছে। এই জঙ্গল যেন কথা বলছে। কিছুক্ষণ দৌড়ানোর পর পেছনে ফিরে তাকালাম, কিন্তু সাপটাকে আর দেখতে পেলাম না। এত অস্বস্তির মাঝেও একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। একটু বিশ্রাম নেওয়ার জন্য একটা গাছের তলায় বসে পড়লাম। তারপর আবার যাত্রা। কিন্তু এরপর দেখা দিল আরেক বিপত্তি। হাঁটার সময় অনুভব করলাম কেউ আমার পিছু নিয়েছে। স্পষ্ট শুনতে পেলাম আমি ছাড়াও আরো একজনের হাঁটার শব্দ পাওয়া যাচ্ছে, কিন্তু যতবারই পেছনে ঘুরে তাকাই কোথাও কেউ নেই। কে? আমি চিৎকার করে উঠলাম। একটু পর কিছু দূর থেকে একটা করুণ শিশু কণ্ঠ ভেসে এলো, বাবা বাবা। আমি ভাবলাম আমার মেয়ে নীলিমা। আমি চিৎকার করে উঠলাম ওর নাম ধরে। ও আবার বলল, বাবা আমি এখানে, তাড়াতাড়ি এসো। আমার সন্তানের করুণ কান্নার আওয়াজ ভেসে আসছে, আর আমি চারদিকে তাকে খুঁজছি। আমি কোথাও তাকে খুঁজে পাচ্ছি না। জীবনে কখনো নিজেকে এতটা অসহায় মনে হয়নি। ওকে ওর নামে খুঁজতে লাগলাম। আমি যতই আগাচ্ছি কান্নার আওয়াজটা ততই দূরে সরে যাচ্ছে। আমি বুঝতে পারছি না কি হচ্ছে। আমি চিৎকার করে উঠলাম, নীলিমা মা তুই কোথায় আছিস? কোনো সাড়া পেলাম না। কান্নার আওয়াজটাও আর শোনা যাচ্ছে না। একটু পর আমি দেখতে পেলাম একটা বট গাছে আমার ছোট্ট মেয়েটা গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। ওর মুখটা ফ্যাকাশে রক্ত শূন্য, আর ওর গায়ে সেই গোলাপি জামাটা আমি যেটা ওকে এবার ঈদে কিনে দিয়েছিলাম। ছুটে গিয়ে ওর পা দুটো জড়িয়ে ধরলাম আমি। তারপর গলার ফাঁসটা খুলে ওকে নিচে নামিয়ে আনলাম। আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি চিৎকার করে কাঁদতে শুরু করলাম। আমার সন্তান চোখ খুলল না। ওর শরীর বরফের মতো ঠান্ডা। কিন্তু এই কি ঘটছে? আমার চোখের সামনে আমার ছোট্ট মেয়েটার মৃতদেহ হঠাৎ করে যেন কালো ধোঁয়ায় পরিণত হয়ে যাচ্ছে। আস্তে আস্তে সেই কালো ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে ক্রমশ একটা কালো অবয়বে রূপ নিল। আমি নির্বাক দাঁড়িয়ে রইলাম। গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না।
সে কালো ছায়ামূর্তির লাল চোখ দুটিতে কোনো মনি নেই। আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বিশ্রী ভাবে হাসতে লাগলো। ওর দাঁতে ঠোঁটে রক্ত লেগে আছে। আমায় বলল, কাজটা ভালো করিসনি। আমি দৌড়ে পালানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। ক্রমশ আমার শরীর ভারী হয়ে আসছে। পায়ের নিচে কাঁদামাটি, আমার পা দুটো আঠার মতো আটকে গেছে। ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেই হিতে বিপরীত হলো। মাটি যেন জীবন্ত হয়ে উঠল। আমি আবার জ্ঞান হারালাম। জ্ঞান ফেরার পর দেখি আমি একটা বিছানায় শুয়ে। ছোট্ট একটা ঘর, খুব সুন্দর করে সাজানো। আমার কাছে দাঁড়িয়ে আছেন একজন বৃদ্ধ মহিলা। আমি কোথায় এই বলে আমি আমি আবার উঠতে চাইলাম। ভয় নাই, তুমি শান্ত হও। ওই রক্তচোষা তোমার ভয় দেখাইছিল। রক্তচোষা? হইলে অন্ধকারের সবচাইতে ভয়ঙ্কর জিনিস। রক্ত খায়া বাঁচে। অন্ধবন? এ নাম তো আগে শুনিনি। আপনি কে? আমি কেউ না। বৃদ্ধা রহস্যময় ভঙ্গিতে হাসল। আমি অবাক হয়ে দেখলাম আমার শরীরে একটু ব্যথা নেই, ক্ষত চিহ্নগুলোও নেই। আমার বাঁ হাতের পুরো আঙুলের নখটিও অক্ষত। আমি আবার কেমন যেন অনুভব করতে লাগলাম। আশেপাশের সবকিছু কেমন করে যেন ভেসে যেতে লাগলো। এরপর আমার কিছু মনে নেই। তারপর দেখি আমি আমার বাসায়। আমার স্ত্রীর কাছে জানতে পারি হারিয়ে যাবার প্রায় 5 দিন পর আমাকে বাসার সামনে একটা মসজিদের সামনে অজ্ঞান অবস্থায় খুঁজে পাওয়া যায়। ঝন্টা যখন একেবারে কোলের ছেলে, তখন তার মায়ের শক্ত অসুখ করে। সেই জন্য সে আল্লাদি পিসির কোলে মানুষ হয়। আল্লাদি পিসি ঝন্টার বাবার দুঃসম্পর্কের এক বোন। মাথায় একটু সমস্যা আছে বলে শ্বশুর ঘর করতে পারেনি। আবার কারণে অকারণে এলোমেলো আল্লাদির মতো কথা বলে। তার নাম হয়েছে আল্লাদি। বাড়ির ছেলেমেয়েদের সে তাই আল্লাদি পিসি। মায়ের অসুখ থেকে সেই যে ছনটাকে সে কোলে তুলে নিল, তারপরেই ছেলেটা ওর এমন ন্যাওটা হয়ে গেল যে মায়ের অসুখ ভালো হলেও আল্লাদি পিসি আর ওকে কোল থেকে নামাতে চায়নি। ঝন্টাও আল্লাদি পিসি বলতে একেবারে অজ্ঞান। আল্লাদি পিসি স্নান করিয়ে দেবে, পিসিকে না হলে ঝন্টার এক মুহূর্ত চলে না। ঝন্টার মাও 7 ঝামেলায় দিবা রাত্রি জড়িয়ে থাকেন। তাই আল্লাদি পিসির কোলে ছেলে দিয়ে তারও সকল রকমে নিশ্চিন্তি। আল্লাদি পিসি মাছ খেতে বড় ভালোবাসে, বিশেষ করে শোল মাছ। ঝন্টা যখন একটু বড় হলো, সে পিসির জন্য নানা রকম মাছ ধরে নিয়ে আসে। পিসি একগাল হেসে বলে, ভাগ্যিস আমার ঝন্টা ছিল, তাই দুটো ভাত মাছ খেয়ে বাঁচি। বর্ষায় যখন দেশের নদী নালা ভরাট হয়ে আসে, নিজেদের পুকুরে জল পড়ে, ঝন্টা গভীর রাত্রে গিয়ে নানা ধরনের মাছ ধরে নিয়ে আসে। বিশেষ করে আল্লাদি পিসির জন্য শোল মাছ যদি পায় তবে তার মুখে হাসি ধরে না। এক কথায় ঝন্টা পিসির জন্য সব করতে পারে, আবার ঝন্টাই পিসির সব। আল্লাদি পিসি মরলে যে ঝন্টাই তার গলায় পিণ্ডি দেবে, এই কথাই সে সগর্বে সবাইকে বলে বেড়ায়। আল্লাদি পিসি হঠাৎ 3 দিনের জ্বরে মারা গেল। দিব্যি শক্ত সমর্থ আল্লাদি পিসি, দেহে রোগ বালাই নেই। অমন ভাবে যে হঠাৎ মারা যাবে তা বাড়ির কেউ ধারণাই করতে পারেনি। দুর্দান্ত দস্যি ছেলে ঝন্টা। আল্লাদি পিসির মৃত্যুর পর কে যেন তার মুখে বোবা কাঠি ছুঁয়ে দিয়েছে। কারো সঙ্গেই কথা কয় না, খায় না, উদাস চোখে একদিকে তাকিয়ে থাকে। ছেলে যেন দিন দিন শুকিয়ে যেতে লাগলো। রাত্রিরে ঘুমের ঘোরে ঝন্টা ধর্মর করে উঠে বসে। মা সুধন, হ্যাঁ রে ঝন্টা, বিছানার উপর উঠে বসলি কেন? এখন তো অনেক রাত, ঘুমিয়ে পড়।
ফ্যাল ফ্যাল করে এদিক ওদিক তাকিয়ে তারপর ফিস ফিস করে মাকে সে বলে, আল্লাদে পিসি আমায় ডাকলো যে। শুনে মা শিউরে ওঠেন, ঝন্টার গায়ে মাথায় পিঠে হাত বুলিয়ে দেন, মুখে বলেন রাম রাম রাম। পাড়ার 5 জন বউঝি বলে, ও ঝন্টার মা, ওর দিকে বেশ কড়া নজর রেখো, পোড়ার মুখে আল্লাদি মরেনি, তাই বুঝি এখনো আশেপাশে ঘুরঘুর করছে। ঝন্টাদের বাড়ির নিচে পুকুর পাড়ে একটা শেওড়া গাছ। গায়ের লোকেরা হাট থেকে সওদা করে ফেরবার মুখে এই শেওড়া গাছের ডালে কাকে যেন বসে থাকতে দেখেছে। বৃন্দাবন গাঙ্গুলি একদিন নাকি একেবারে সামনাসামনি পড়ে গিয়েছিলেন। বললেন, ভাগ্যিস আমি বুদ্ধি করে পৈতেটা হাতে জড়িয়ে ধরে গায়ত্রী জপ করতে শুরু করলাম, নইলে ঝন্টাদের পুকুরের পাড়ে আমার ঘাড় মটকে রাখতো। এইভাবে সারা গায়ে একটা চাপা ফিস ফিস আলোচনা, কেউ বিশ্বাস করে, কেউ হেসে উড়িয়ে দেয়। তখন আষাঢ় মাস, আশেপাশের নদী নালা বর্ষার জলে ভরাট হয়ে গেছে। ঘোলা জল পাক খেতে খেতে ধানের জমি ভরিয়ে মাঠ ঘাট ডুবিয়ে উঁচু নিচু গায়ের পথগুলিকে পিছল করে ঝন্টাদের বাড়ির পুকুরের খালে ঢুকছে। তখন বোধ করি দুপুর রাত। এমন একটা আবছা জ্যোৎস্না ফুটেছে যে আশেপাশে দূরে সব কিছু নজরে পড়ে, কিন্তু ভালো করে ঠাহর করা যায় না। মনে হয় যেন একটা পাতলা কুয়াশা জ্যোৎস্নার সঙ্গে মিশে গোটা গ্রামটিকে ঘিরে রেখেছে। মায়ের পাশে শুয়ে ঝন্টা অকাতরে ঘুমোচ্ছে। বাড়ির পেছন দিক দিয়ে একটা কালো বেড়াল বিকট ভাবে ডেকে গেল। কোথায় একটা পুতুম পাখি একটানা ডেকে ডেকে বিরক্তি জাগিয়ে তুলেছে, একটা থমথমে ঝিমঝিমে ভাব। এমনি সময় ঝন্টার হঠাৎ মনে হলো ঘরের বাইরে দাঁড়িয়ে আল্লাদি পিসি ওকে ডাকছে। ওরে ঝন্টা, শিগগিরাই, তোদের পুকুরে নতুন জল এসেছে, কত মাছ উঠছে দেখবি, আয়, তোর পোলোটা নিয়ে আসিস যেন। ওরে ঝন্টা, আয় আয়। আচমকা ঝন্টার ঘুম ভেঙে গেল। সে বিছানার উপর উঠে বসল। আশেপাশে তাকিয়ে দেখল সবাই অকাতরে ঘুমোচ্ছে। তার মায়ের ডান হাতটি ওর গায়ের উপর ছিল। আস্তে হাতটা সরিয়ে রাখল। কে যেন কানের কাছে বলল, দরজাটা ভিজিয়ে দে ঝন্টা, নইলে ওরা জেগে যাবে। ঝন্টা বিনা প্রতিবাদে ঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে হন হন করে পুকুরের ধারে চলে গেল। নিশুতি রাত, কেউ কোথাও জেগে নেই। কলকল করে বর্ষার জল ঢুকছে খালে। ঝন্টা ছপ ছপ করে পোলো ফেলছে আর রাশি রাশি মাছ ধরছে। এত শোল মাছ কোত্থেকে এলো ঝন্টা ভেবে কুল কিনারা পায় না। ও যে খালই সঙ্গে এনেছিল সেটা মাছে ভর্তি হয়ে গেল। কিসের যেন একটা পোড়া গন্ধ ক্রমাগত তার নাকে আসছিল। তার আকর্ষণে ঝন্টা সেই মাছ ভর্তি খালই নিয়ে এগিয়ে চলল। এ কি, এ যে সেই শেওড়া গাছ। আমায় শোল মাছ পোড়া খাওয়াবি ঝন্টা? ঝন্টা অবাক হয়ে তাকিয়ে দেখল গাছের ডালে পা ঝুলিয়ে কে যেন বসে আছে। আল্লাদে পিসি না? দেখতে ঠিক সেই রকম। এতক্ষণে যেন ঝন্টার জ্ঞান ফিরে এলো। আল্লাদে পিসি তো মরে গেছে। ও তাহলে কার ডাক শুনে এই নিশুতি রাতে মাছ ধরতে ঘর থেকে বেরিয়ে এসেছে? ভয়ে ওর মাথার চুলগুলো খাড়া হয়ে উঠল। সে প্রাণপণ চেষ্টা করলো পালিয়ে যেতে, কিন্তু পা দুটো কিছুতেই উঠছে না।
শেষকালে মনে জোর এনে ঝনটা মরিয়া হয়ে ছুটতে শুরু করে দিল। পেছন থেকে আল্লাদি পিসির কান্না শোনা গেল। ওরে ঝন্টা, শোল মাছগুলো আমায় দিয়ে যা, আমি আর কিচ্ছু চাইনে, কিচ্ছু চাইনে। আল্লাদি পিসির কথা যত কাটে আসে ঝনটা তত ছোটে। হঠাৎ সে দেখল একটা বিরাট লম্বা শেওড়া গাছের ডাল ওদিক থেকে এসে তার হাতের মাছের খালই ছিনিয়ে নিয়ে গেল। একটা আর্তনাদ করে ঝনটা সেইখানে অজ্ঞান হয়ে পড়ে গেল। তার চিৎকার শুনে বাড়ি থেকে লোকজন এসে যখন পৌঁছল, ওর মুখ দিয়ে তখন গ্যাজলা বেরোচ্ছে। অবশেষে মায়ের বুক ভরা কান্নায় 3 দিন পর ঝনটা তাকালো। কিন্তু কি হয়েছিল কোনো কথাই সে মনে করতে পারে না, শুধু বোকার মতো ড্যাব ড্যাবে চোখে চেয়ে থাকে। গায়ের সবই বলল, দেখো ঝনটার মা, এখন থেকে ঝনটাকে একেবারে চোখে চোখে রাখতে হবে। পেতনিরা ওই রকম করে নিশির ডাকে ফুলিয়ে জলার ধারে খাড় মোটকে রাখে। শুনে ঝনটার মার বুকের রক্ত শুকিয়ে যায়। সারা রাত ধরে ছেলের শিয়রে জেগে থাকে। ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস পড়তে থাকে। ভাবে, আমার শান্তির সংসারে এ কি হলো? কি কুক্ষণি পরের মেয়েকে ঘরে ঠাঁই দিয়েছিলাম। এদিকে হঠাৎ বাড়ির লোকে লক্ষ্য করল যে কেমন যেন পাগলা চোখ নিয়ে তাকিয়ে থাকে ঝনটা। হঠাৎ সে বলে বসল, আমি পোড়া শোল মাছ খাবো। অমনি সঙ্গে সঙ্গে কোত্থেকে একটা পোড়া শোল মাছ ঘরের মাঝখানে এসে পড়ল। ভয়ে আঁতকে উঠল সবাই। ক্রমে ব্যাপারটা সহজ হয়ে এলো। দেখা গেল যে ঝনটা যখন যা চায় সে যেন সঙ্গে সঙ্গে তাই এনে হাজির করে। সেদিন দুপুরে গরমে আয়টাই করতে করতে ক্ষীণ কণ্ঠে ঝনটা বলল, মা, এক গ্লাস ঠান্ডা জল দাও না। মুখের কথা খসাতে যতটুকু সময় দেখা গেল সুন্দর একটি গেলাসে টল টলে পরিষ্কার জল। ঝনটা সেই জল খেতে যাচ্ছিল, কিন্তু ওর মা হাত দিয়ে সবটুকুন মেঝেতে ফেলে দিয়ে বললেন, কখনো মুখে দিস না ঝন্টা, ওসব পেতনিতে জোগাচ্ছে। সন্ধ্যের পর পাড়ার মেয়েরা দল বেঁধে আসতো ঝনটাকে দেখতে। কথায় কথায় গাঙ্গুলি গিন্নি বললেন, আমার জর্দা ফুরিয়ে গেছে, কাশের জর্দা না হলে আমার আবার মুখে রোচে না। আপন মনে ঝনটা বলল, তুমি জর্দা খাবে ঠান্দি? সঙ্গে সঙ্গে ঠন করে মেঝেতে পড়ল একটা কৌটো। গাঙ্গুলি গিন্নি অবাক হয়ে বললেন, এই তো কাশের জর্দা, একেবারে নতুন কৌটো, কোত্থেকে এলো ঝন্টার মা? আর যারা আশেপাশে ছিল ব্যাপারটা জানতো তারা খুলে বলল। জর্দার কৌটোটা গাঙ্গুলি গিন্নি হাতে তুলে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু যেই আল্লাতি পেতনির কথা শুনলেন অমনি রাম রাম করতে করতে একেবারে নিজেদের বাড়ির দিকে পা চালিয়ে দিলেন। যতদিন ব্যাপারটা তামাশা থাকে লোকে ভিড় জমায়, কৌতূহলে হয়ে বসে থাকে পেতনির কাণ্ড দেখতে। কিন্তু কত রাত্রির লোক এইভাবে না ঘুমিয়ে জাগতে পারে? কাজেই আস্তে আস্তে ভিড় পাতলা হয়ে আসতে লাগলো। গমগমে বাড়ি আবার মানুষ জনশূন্য থমথমে হয়ে গেল। কিসের যেন দুঃস্বপ্ন দেখে মাঝরাত্রিরে ঝনটার মায়ের ঘুম ভেঙে যায়। মা ছেলেকে বুকের কাছে প্রাণপণে টেনে নেন। বাঁশঝাড়ের পেছন দিকে যেখানে একটানা ছিঁচি রেখে চলে, সেখানে কার যেন কান্নার রেশ শুনতে পাওয়া যায়। মা চমকে উঠে বসেন। ছেলের মাথায় হাত রেখে সারা রাত ধরে দুর্গা নাম জপ করতে থাকেন। কেবলই মনে হয় তার কোলের ছেলেকে কে যেন ছিনিয়ে নিয়ে আসছে। সেদিন সন্ধে থেকে একটানা ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। দূর বনে প্রহরে প্রহরে শিয়াল ডাকছে। মনে হচ্ছে যেন ওরাও খুব ভয় পেয়েছে। পাখি পাখালিরা কখন যে গিয়ে বাসায় সেঁধেছে কেউ খবর রাখে না।
গেরস্ত বাড়ির কোয়ালগুলোতে গরুগুলো এমন ভাবে হামলাচ্ছে যে মনে হয় তারা অশুভ কোনো ইঙ্গিত পেয়েছে। মাঝে মাঝে কালো পেঁচার চেঁচানি কানে ভেসে আসছে। শ্মশানের দিক থেকে একটা শো শো হাওয়া বুক চিরে উত্তর অঞ্চলের জলাভূমির ওপর দিয়ে বইছে। মনে হচ্ছে কোনো পেতনি বুঝি নিঃশ্বাস ফেলছে। গায়ের পথে আজ একটিও লোক নেই। কোনো বাড়িতে একটি ছেলেও কেঁদে উঠছে না। মনে হচ্ছে রুদ্ধ আতঙ্কে সবাই প্রহর গুনছে। ঝন্টাদের বাড়িতে আজ সবাইকে কি কাল ঘুমে পেয়েছে কে জানে। সন্ধেবেলা উনুনে আগুন পড়েনি। বামুন দিদি ঘুঁটে আর কয়লা সাজাতে গিয়ে সেইখানেই ঘুমিয়ে পড়েছে। বাইরের ঘরে বাড়ির কর্তারা সন্ধে থেকেই দাবা পাশা খেলতে বসেন। তাদের চিৎকারে আশেপাশের 10টা লোক ঘুমোতে পারে না। আজ আঁধার ঘনিয়ে আসবার সঙ্গে সঙ্গে দাবার ছক একপাশে সরিয়ে রেখে সবাই ফরাসের উপর অঘরে ঘুমোচ্ছে। অবিশ্রান্ত বর্ষণ চলছে, তারই সঙ্গে তাল বজায় রেখে খানা ডোবার ব্যাঙেরা আসর জমিয়ে তুলেছে। আকাশের সমস্ত তারা মেঘে ঢাকা পড়েছে। মাথার উপর কালপুরুষ একটা সাংঘাতিক কিছু ঘটবে বলে বুঝি দম বন্ধ করে প্রহর গুনছে। ঝড়ের গর্জনে বিপদের ইঙ্গিত। মায়ের পাশে শুয়ে অকাতরে ঘুমোচ্ছে ঝন্টা। এমন ঘুম যে দেখে মনে হয় ওর দেহে বুঝি প্রাণ নেই। আকাশের বৃষ্টি, ঝড়ো হাওয়া, ঝিঝির ডাক, ব্যাঙের শব্দ, পেঁচার চেঁচানি আর কাল পুরুষের নীরব ইঙ্গিত ওকে যেন এমন ভাবে ঘুম পাড়িয়েছে যে সে ঘুম আর ভাঙবে না। কিন্তু হঠাৎ বেড়ার পাশে কার ফিসফিসেনি কথা শোনা গেল। ঝন্টা উঠে আয়, জলের ধারে মাছ দই দই করছে। ঝন্টা এক মুহূর্তে সচকিত হয়ে ওঠে। আবার সেই ফিসফিসেনে আহ্বান ভেসে এলো। উদাস দৃষ্টিতে ঝন্টা উঠে বসল। কার ডাক? কোথায় যেতে হবে কিচ্ছু জানে না। তবু সে উঠে দাঁড়ালো পাগলের মতো। আবার সেই বাঁশ বনের কানাকানির মতো কার আহ্বান। আজ আর বলনিস নে ঝন্টা, খাপলা জালটা নিয়ে বেরিয়ে আয়। এই প্রহেলিকাময় নিশির ডাকে সাড়া না দিয়ে উপায় নেই। ঝন্টা খাপলা জালটা কাঁধের উপর তুলে নিয়ে দরজার হুড়কোটা খুলে উঠোনে বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে কানে তালা লাগানো মেঘের গর্জন আর বাদুরের ডানার ছটপটি। কিন্তু মেঘের ডাকেও কারো ঘুম ভাঙল না। ছায়ামূর্তির হাতছানিতে ঝন্টা জলের দিকে এগিয়ে যায়। পথে অন্ধকার এত জমাট বেঁধে আছে, তবুও ওর পথ চলতে কোনো অসুবিধে হয় না। ওই যে ওইখানে কত মাছ গাই মারছে, তুই দেখতে পাচ্ছিস না ঝন্টা? এগিয়ে যা, ছুঁড়ে দে ক্যাপলা জাল। অশরীরীর নির্দেশ শুনে ঝন্টা একেবারে জলার মধ্যে পা চালিয়ে দিল। তারপর কচুরি পানার মধ্যে তার দেহটা যে কোথায় তলিয়ে গেল সারা গায়ের কেউ জানতেও পারল না। শুধু ঝন্টাদের বাড়ির কালো বেড়ালটা ওর মায়ের কাছে কেঁদে কেঁদে ফিরতে লাগলো। মায়ের কাল ঘুম তবু ভাঙল না। পরদিন জেলেরা যখন ঝন্টার মৃতদেহটা জালে টেনে তুলল, সারা গায়ের মানুষজন একেবারে হুমড়ি খেয়ে পড়ল। বহু বছর কেটে গেছে। এখনো গায়ের লোকেরা একটু বেশি রাত্রিরে চলার ধার দিয়ে যেতে ভয় পায়। মনে হয় কে যেন ওখানে কেঁদে কেঁদে এলো চুল উড়িয়ে বুক চাপড়িয়ে ছোটাছুটি করে।